বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক নতুন আশা নিয়ে নতুন একটি বছর শুরু হয়েছে। মাত্র কয়েকটা দিন আমরা পার করলাম, কিন্তু বিগত বছরের যে যন্ত্রণা, কষ্ট, অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা গোটা পৃথিবী জুড়ে, সেটি এবছর কাটবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। অর্থনীতির দিক থেকে, আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে এবং সামগ্রিকভাবে গোটা পৃথিবী কেমন গেল বিগত বছরটিতে এবং এই বছরটিতে কেমন যেতে পারে, সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র অর্থনীতিবিদ এবং গভর্নেন্স স্পেশালিস্ট এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সরকারি কর্মকর্তা, যিনি এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছেন এবং ফিলিপাইনে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারে লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন এবং ফিলিপাইন সহ অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা খানিকটা করেছেন, লেখালেখি করছেন নিয়মিত। মোহাম্মদ পারভেজ ইমদাদ আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে কানাডার মন্ট্রিয়াল থেকে যুক্ত হচ্ছেন ডক্টর সায়রা খান, তিনি আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ, নিউক্লিয়ার প্রলিফারেশন এক্সপার্ট। তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে, নেদারল্যান্ডসে, যুক্তরাষ্ট্রে, কানাডাতে এবং বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং নানা পরামর্শক হিসেবেও নানান প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। প্রফেসর ডক্টর সায়রা খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কানাডার মন্ট্রিয়াল থেকে। স্বাগত আপনাদের দুজনকেই এবং শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাদের দুজনকে। ডক্টর পারভেজ ইমদাদ, আপনার কাছ থেকে আপনাকে দিয়ে শুরু করতে চাই। সব মিলিয়ে যদিও ঝুঁকিটা স্বাস্থ্যের এবং মৃত্যুর ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি পরিব্যাপ্ত হয়েছে অর্থনীতিতে, সামাজিক ক্ষেত্রে, রাজনীতিতে, কূটনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নানাভাবে। সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণটা শুনতে চাই যে কেমন দেখলেন 2020, বিশেষ করে আমি একটু শুনতে চাইব, যদিও কথা বলছেন ওয়াশিংটন থেকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও কেমন গেল বলে মনে হলো আপনার কাছে? ধন্যবাদ। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। জিলু সাহেব, অ্যাকচুয়ালি যদি এই বছর আমরা আশা করছি যে কোভিড ভ্যাকসিন যেহেতু বের হয়েছে এবং মোটামুটি ভ্যাকসিনের ব্যবহার যে সকল দেশে শুরু হয়েছে, কার্যকর ভাবে ব্যবহৃত হচ্ছে, সেদিক থেকে আশা করা যায় যে 2-3 মাসের মধ্যে বোঝা যাবে যে ট্রেন্ডটা নিচের দিকে যাচ্ছে কিনা, যে সংক্রমণের যেই ট্রেন্ডটা আছে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস যেটা বলা যায় যে যদি এই বছরের মাঝামাঝি বা শেষ নাগাদ কোভিড-19 অ্যাডভার্স ইফেক্ট যেটা যদি না কমে আসে, তাহলে কিন্তু এখন যে রিসেশনটা আছে ওয়ার্ল্ডে, মাইল্ডার ফর্ম অফ ডিপ্রেশন, এটা আরো বেশি ভাবে একটা বড় রিসেশন বা একটা মাইল্ড ডিপ্রেশনের দিকে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রি মার্কেটের যে ইফেক্টিভ ইনস্ট্রুমেন্ট গুলা, যেটা ওভারঅল গ্রোথকে সমর্থন করে, গ্রোথকে সাপোর্ট করে, আমার একটা শঙ্কা যে যদি ঠিক মতো ইফেক্টিভলি যদি কোভিড-19 কন্ট্রোল না হয়, তাহলে গ্লোবালাইজেশনের যে গেইনস গুলোর দিকে আমরা এগোচ্ছিলাম এবং ফ্রি মার্কেটের যে শক্তিশালী ইনস্ট্রুমেন্টস গুলো, সেগুলোর কার্যকারিতা কিছুটা অন্তত শর্ট টার্ম বা মিডিয়াম টার্মে হলেও ব্যাহত হতে পারে। এর অর্থ শুধু যে গ্লোবাল গ্রোথ একটা ধাক্কার সম্মুখীন হবে তাই না, সামগ্রিকভাবে আপনি দেখেন ট্রেড যদি এফেক্টেড হয়, আনএমপ্লয়মেন্ট যদি বাড়তে থাকে, সার্ভিস সেক্টর যদি এফেক্টেড হয়, তাহলে যেটা হচ্ছে, তাহলে কিন্তু ওভারঅল একটা ডাউনটার্ন হবে গ্লোবালি, রিজিনালি এবং দেশগুলোর মধ্যেও অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা গত বছরের কথা আমরা জানি, তো সেই ব্যাপারে আর আমি ডিটেলসে যাচ্ছি না। এই ক্ষেত্রে আপনি দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে লিগ অফ নেশনস করা হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউনাইটেড নেশনস এসছে। এইবারের এই যে এরকম একটা ঘটনা ঘটে গেল কোভিড এর মাধ্যমে, একটু দেখার দরকার আছে ডাব্লিউএইচওর কিভাবে আরো ইফেক্টিভ হতে পারে। তারা হয়তো চেষ্টা করেছে, কিন্তু ডাব্লিউএইচওর রেলেভেন্স এবং ইফেক্টিভিটি নিয়ে আলোচনা দরকার। এই ব্যাপারে জাতিসংঘের উদ্যোগে আরো বিশ্লেষণ দরকার যে ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কি করে আরো ইফেক্টিভলি কাজ করতে পারে, বা ডাব্লিউএইচওর সঙ্গে আর কোনো সংস্থার দরকার আছে কিনা, বা কি করে ইন্টারন্যাশনাল হেলথ মেকানিজমের সঙ্গে দেশগুলোর হেলথ মেকানিজমের মধ্যে একটি সুদৃঢ় বন্ধন বা এমন একটি
ইফেক্টিভ রিলেশনশিপ থাকতে পারে, যেটার মাধ্যমে এই ধরনের মানে প্যান্ডেমিক ফেস করার মতো মানে প্রস্তুতি এবং অ্যাওয়ারনেস আগে থেকে থাকে। আরেকটা আমি যেটা বলতে চাচ্ছিলাম জিলু সাহেব, সেটা হচ্ছে যে একটা বোধহয় একটা ইয়েতে দেখলাম নিউজ এজেন্সিতে যে একটা টিম গেছে চায়নার হুয়ানে দেখতে যে এটার কিভাবে উৎপত্তি হয়েছে। আমার মনে এই ব্যাপারে আমি খুব একটা বিশ্লেষণ বা আলোচনা দেখছি না কোথাও। একটা ব্রড স্কেল ইনভেস্টিগেশন দরকার। এটা জাতিসংঘ করুক বা মানে বেসরকারি ভাবে এনজিও গুলা করুক, যে কি করে এটা শুরু হলো। অনেক থিওরি আছে, অনেক মতামত আছে, অনেক ওপিনিয়ন আছে, কিন্তু এইটা জানা দরকার কারোর প্রতি দোষারোপের জন্য নয়, এটা কিভাবে শুরু হয়েছে, যাতে এরপরে এইরকম কোনো একটা মানে প্যান্ডেমিকে যাতে এত ক্ষতি না হয় আর কি, যাতে একটা অ্যাওয়ারনেস, প্রস্তুতি এবং আগে থেকে মনে করেন যে এখন ভ্যাকসিন 1 বছরের মধ্যে এসছে, এইটাই আগে থেকে যেটা ধারণা ছিল যখন মানে প্যান্ডেমিকটা আইডেন্টিফাই হলো যে 1 বছর লাগবে ভ্যাকসিন আসতে, 1 থেকে 1.5 বছর। তাহলে যদি আগে থেকে একটা অ্যাওয়ারনেস, অ্যালার্টনেস থাকতো, তাহলে হয়তো সেদিক থেকে সারা বিশ্ব আগে থেকে প্রস্তুত থাকতে পারত। অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছেন, অনেকে এখনো সাফার করছেন। অর্থনীতি, সমাজ এবং ওভারঅল মানে পৃথিবীর যে একটা ভারসাম্য ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে। এর মধ্যে যখন শুনি যে WHO আবার শঙ্কা প্রকাশ করছেন যে এটা লিঙ্গার করতে ইয়ে করতে পারে বা আবার হয়তো এরকম কিছু হতে পারে, তাহলে টু কিপ দ্য ওয়ার্ল্ড সেফ and to keep the country safe there must be an internationally coordinated mechanism. এই মুহূর্তে আমি দৃশ্যমানভাবে এই ক্ষেত্রে খুব একটা কিছু দেখছি না জাতিসংঘের দিক থেকে। সেদিকেও একটা কিছু উদ্যোগ নেওয়া আমার মনে অবশ্যই দরকার। আর আরেকটা দিক হলো, এই মুহূর্তে 2020-এ যা ঘটে গেছে, এখন 2021-এর শুরু থেকেই, যেটা আমি আগে একটা আলোচনায় বলেছিলাম যে গ্লোবাল পোস্ট কোভিড এমার্জেন্সি ফান্ড, এটি আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বয় একটি এমার্জেন্সি ফান্ড, যেটি অত্যন্ত কনসেশনাল টার্মসে এবং এক ধরনের মানে গ্রান্ট হিসাবে এবং নর্মাল কান্ট্রি অ্যাসিস্ট্যান্সের বাইরে যে সকল দেশ, সব দেশই তো এফেক্টেড হয়েছে, দেয়া মানে উচিত বলে আমি মনে করি। আর আরেকটা ক্ষেত্র যেটা হলো যে আনএমপ্লয়মেন্টের পাশাপাশি ইনকাম এরোশন যেটা হচ্ছে, আয়ের ঘাটতি হচ্ছে, সেখানে খাদ্যের উপর, খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের উপর একটা আঘাত আসতে পারে। সেটা এবার বিশ্ব খাদ্য কার্যক্রম তাদের 3টা পিলার তারা আইডেন্টিফাই করেছে, যেটার বেসিসে তারা মিড টার্ম থেকে লং টার্ম অ্যাকশন নেবার জন্য তারা এবার পেয়েছে, নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। WHO মিড টার্ম ফ্রেমওয়ার্ক এবং লং টার্ম ফ্রেমওয়ার্কের আয়তায় আমি মনে করি যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের WFP এর আয়তায় একটা ফুড ব্যাংক ইমিডিয়েটলি এবং একটা গ্লোবাল হাঙ্গার ফোরাম, গ্লোবাল হাঙ্গার প্রিভেনশন অ্যান্ড ফ্যামিন প্রিভেনশন ফোরাম, এই জিনিসগুলোর দিকে দৃষ্টি দেওয়া, মানে আমি সামনের দিকে দেখছি যা ক্ষতি হয়েছে এই ক্ষতিটাকে মিট করার জন্য এবং যাতে যত সম্ভব দ্রুত লস গুলা করা যায়, মানে নিরসন করা যায়, কমানো যায়, সেই দিকে আন্তর্জাতিক প্রয়াসের আরো যথেষ্ট দরকার রয়েছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ ডক্টর পারভেজ। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর সায়রা খান, আমরা অর্থনীতিবিদের বক্তব্য শুনছিলাম এবং তিনি অর্থনীতির উপরই মূলত জোর দিয়েছেন, পেছনে তাকাতে চাননি, কারণ পেছনটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু একথাও তিনি তার আলোচনার মধ্যে বলছিলেন যে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যদিও এটি নিয়ে নানা রকমের কথাবার্তা আছে। উহান থেকে শুরু হলো, কেন শুরু হলো, কিভাবে শুরু হলো, এর পেছনে অন্য কিছু আছে কিনা, সেটার একটা নিষ্পত্তি হওয়া দরকার, যেটি ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন। আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে আমি একইভাবে শুনতে চাইব যে এই গোটা পরিস্থিতিটাকে, 2020 সালটাকে আসলে আপনি কেমন দেখছেন? অনেক রকমের কথা হয়েছে ইতিমধ্যে, আমরা আন্তর্জাতিক রাজনীতিতে নানা রকমের মেরুকরণ দেখতে পাচ্ছি, নানা রকমের অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি। একদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াড, নানান কিছু। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি BRI এবং তাকে কেন্দ্র করে নানা রকমের মেরুকরণ। মিডল ইস্টে এক ধরনের পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে গোটা পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেন? 2020 কেমন গেল? চাইলে আপনি ডক্টর পারভেজ ইমদাদের মতো ভবিষ্যৎমুখী হতে পারেন, কোনো অসুবিধা নেই। ইটস আপ টু ইউ, ডক্টর সায়রা খান।
ওকে, ধন্যবাদ। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি একটু আমার ওপিনিয়ন দেওয়ার আগে আমরা যে 2020-এ এত এত মানুষ হারালাম, তাদের আত্মার শান্তি কামনা করে শুরু করব, কারণ এটা একটা অস্বাভাবিক একটা বছর গেল। আমি খুব একটা ওরকম বিশ্বাসী না যে আল্লাহ নতুন একটা বছর দিলেন দেখে নতুন বছরে সব চেঞ্জ হয়ে যাবে। সো তারপরে ওই বছরটা জানি কেমন একটা গেল সবার জন্য, বিশ্বের জন্য। এটা ঠিক স্প্যানিশ ফ্লু বা ওই ধরনের জিনিসের সাথে আমি কম্পেয়ার করতে রাজি না। 50 মিলিয়ন লোক মারা গেল বা কি হলো তখন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জীবদ্দশায় তো আমরা এরকম কোনো কিছু দেখি নাই। সো এগেন সবার শান্তি কামনা করে শুরু করছি, এন্ড আই হোপ যে ভবিষ্যতে আমরা এরকম আর সিচুয়েশন না ফেস করি। তো সেটা বলতে গেলে তো তাহলে ভবিষ্যতে চলে যেতে হয়। আমার প্ল্যান হচ্ছে, আপনি যখন আমাকে ইনভাইট করলেন তখন ভাবলাম যে আমি একটা কাজ করি, আমি প্রথমে সামনের দিকটা না বলি, পিছন না বললে সামনে তো বলা যায় না। কারণ ডক্টর ইমদাদ যেরকম বললেন যে অনেক নর্মেটিভ কথা বললেন, কি হওয়া উচিত, অল দ্য মেকানিজমস, আপনিও একটু বললেন গ্রুপ ট্রুপ, পোলারাইজেশন, পোলারিটি কনফিগারেশন, কি ধরনের ব্লক পলিটিক্স চলছে, মেরু যেটাকে আপনি বলছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে পিছন না বললে, লাইক কোঅপারেশন যদি সামনে আসে, পিছনের সাথে তো সম্পর্ক থাকবে, রাইট? সো একটু র্যাপ আপ করি আন্তর্জাতিক সম্পর্কের বেসিসে, যে চিন্তা করেন 2020-এ কি হলো। প্রথম হলো প্যান্ডামিক, রাইট? তো প্যান্ডামিক তো বলে নাই প্রথমে, 19-এর এন্ডে চায়নাতে হলো, কেউ খুব একটা বদর করলো না। 11 জানুয়ারিতে একজন মারা গেল, তখন একটা হঠাৎ মনে হলো আচ্ছা মারা গেল এরকম ধরনের একটা নিউমোনিয়া টাইপ অফ ফ্লু থেকে, সেটার থেকে একটা আস্তে আস্তে বড় আকারে আসলো। কিন্তু বড় আকারে কখন আসলো? ঘুরে ফিরে যখন হ্যাভস, আমি ওটাতে পরে আসবো এক সময়, যদি আপনার জি ডিসকাশনে আমি ভ্যাকসিন সম্বন্ধে বলতে পারি ভবিষ্যতের কথা, অর্থাৎ 2021। জি সো আসলে একটা হ্যাভস আর হ্যাভ নটস ক্রিয়েটেড হয়ে গেল, যে যাদের বিশ্বের বড় বড় দেশে যতক্ষণ না হিট করে, অলমোস্ট 9/11 এর মতন, যে সাউথ এশিয়া যতদিন টেরোরিজম ফেস করেছে ততদিন কিন্তু কিছু হয় নাই। যে অনেক ইন্ডিয়াও বলেছে, কিন্তু তখন কিছু হয়নি। আমি ইন্ডিয়ার পক্ষ নিচ্ছে না, বিপক্ষেও যাচ্ছি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বড় বড় দেশগুলোতে কিছু হিট করে, তখন পুরো জিনিসটাই অন্যরকম হয়ে যায়। সো ভবিষ্যৎ কি হবে, কত ধরনের মেকানিজম হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড হবে কিনা, এসব সব ডিপেন্ড করবে আগের পার্টটা। সো মার্চের পর থেকে দেখা গেল একটা বিরাট একটা পরিবর্তন, আমাদের বিশ্বে পরিবর্তন, সবাই হেড হলো। তখন কি হলো, সব থেকে ইন্টারেস্টিং যেটা হলো, আমেরিকা ডিনাই করলো, ক্যানাডাতে বসে আমরাও চেষ্টা করলাম কমের দিকে থাকতে, যেন আমরা জিনিসটা না বেড়ে যায়। প্রথম যেটা আমি আপনাকে, আপনার প্রোগ্রামে যখন এসেছিলাম জি কোভিড এর পরে, তখন একটা কথা বলেছিলাম, হিউম্যান সিকিউরিটির দিকে একটা ট্রিমেন্ডাস ফোকাস এখন আসবে, যেটা নাকি আগে ছিল না। ডাজ দ্যাট মিন ট্রেডিশনাল সিকিউরিটি বা মিলিটারি সিকিউরিটি চলে যাবে, বা হকিশ যে ধরনের একটা ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি চলে যাবে? কখনোই যাবে না। বিশেষ করে যতদিন আমেরিকা দুনিয়াকে রুল করে বা চায়না রুল করে, যতদিন না ডেভেলপিং কান্ট্রি রুল করে, সিচুয়েশন কোনোদিনই চেঞ্জ হবে না। এই প্যারাডিগম্যাটিক শিফট আপনি আশা করতে পারেন না। হ্যাঁ, কিন্তু at the end of the day, হ্যাঁ, হিউম্যান বাট সিকিউরিটি বাট খুব বাট ইম্পর্টেন্ট। বাট এমন কোন দেশ আছে কি আপনি মনে করেন বা বলতে পারবেন যে তারা রুল করলে আসলে এই অবস্থার তৈরি হবে না? কারণ যার ক্ষমতা নেই তার তা তো আমরা বুঝবো না। এমনকি বাংলাদেশের যদি অ্যাবসলিউটলি, সো জি প্লিজ অ্যাবসলিউটলি, ক্যারি অন। মাইট ইজ রাইট। কিন্তু সেখানে তো একটা, মনে করেন, তারপরেও ডেভেলপিং কান্ট্রি একটা দেশের পক্ষে সম্ভব না। তখন হবে কি জানেন, মতামতের প্রশ্ন উঠবে। এখানে তো কোনো মতামত নাই, এখানে তো ডেমোক্রেসি উইথ অথরিটেরিয়ান পলিসিস। এটা তো জি যে কোনো, এবার চায়নার হয়তো ডেমোক্রেসি নাই, এনিওয়ে আমি অন্যদিকে যেতে চাই না। সো কি হলো, দেখা গেল যে যখন এদেরকে হিট করলো, তখন পুরোপুরি পলিসিস চেঞ্জ হয়ে গেল, চিন্তা চলে আসলো, যদিও ট্রাম্প ডিনাই করলেন। কিন্তু চায়না কি করলো? চায়না কিন্তু এর আগে পর্যন্ত 19 পর্যন্ত প্রিটি নন এগ্রেসিভ ছিল। যেই মাত্র 2020 আসলো এবং যখন তাকে কর্নার করা হলো, ওই যে উনি বললেন, ডক্টর ইমদাদ বললেন, সূত্র, সোর্সটা উহান নিয়ে কি চিন্তা হবে, কোনো ইনভেস্টিগেশন হবে, কোনো সোর্সটা, সূত্রটা কেন হচ্ছে, এটা কি ট্রান্সন্যাশনাল কোনো একটা এলিমেন্ট আছে সেখানে? এটা কি বন্ধ করে দিব? এভিয়েশন বন্ধ করে দিব? যাতায়াত বন্ধ করে দিব? গ্লোবালাইজেশন বন্ধ করে দিব? হ্যাঁ, ইন্টারডিপেন্ডেন্স বন্ধ করে দিব? ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনবো? কি আনবো যে আমরা চেঞ্জ করব? তো এগুলো তো পরের কথা, কি সামনে হবে। তো তখন চায়না কি করলো? চায়না ভাবলো যে আমাকে তো কর্নার করা হচ্ছে, নতুন কি পলিসি নিল? ওয়ালফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি, টুইট করা শুরু করলো যে আমাকে কেউ এরকম করলে আমি এভাবে রিটালিয়েট করবো, যেগুলো কিন্তু চায়নার পলিসি 19-এ ছিল না, 2019-এ। সো ওই ওয়ালফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে। হ্যাঁ, তার মানে একটু একটু স্টেপ নিচ্ছে। ফরগেট
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ওটা তো আরেকটা জিনিস, ওটা তো মহা একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা নাকি ঘুরে ফিরে সেই রোডগুলা বেজিং এ আলটিমেটলি আবার আসবে। মানে ট্রেড, মানে হচ্ছে মনে করেন 4 বিলিয়ন লোক তার আন্ডারে আসবে। মনে করেন 29 ট্রিলিয়ন জিডিপির কথা বলছেন সেখানে, 138টা দেশ তার কন্ট্রোলে চলে আসবে। এগুলো তো তার একদিনের না, জি। এগুলো তো ইনক্রিমেন্টালি চায়না প্রগ্রেস করছিল। কিন্তু কেন তাহলে চায়না এটা বলছে? বিকজ চায়না জানে যে আলটিমেটলি ওয়েদার হু হোক, ওয়েদার ইউএস আন্ডার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হোক অর ইউরোপিয়ান ইউনিয়ন হোক, আমার কেন জানি মনে হয় ইউরোপিয়ান ইউনিয়ন কিছু করবে না। কারণ যেভাবে আবার তাদের ইকোনমিক রিইউনিয়ন হচ্ছে চায়নার সাথে, ইগনোরিং আমেরিকান ইন্টারেস্ট, ইউরোপিয়ান ইউনিয়ন যে যার হইতে বলে না চাচা আপন বাচ্চা, যে যার মতন করছে। হ্যাঁ, তো এনিওয়ে আই এম জাস্ট গোনা wrap this up এই পার্টটা, যে ভালো করে যদি চিন্তা করে দেখেন, আপনি দেখেন চায়না সাডেনলি অ্যাগ্রেসিভ হয়ে গেল। অস্ট্রেলিয়া বলল না উই শুড ইনভেস্টিগেট, চায়নার সোর্স থেকে কেন আসবে, চায়নাকে কেন কিছু বলা হচ্ছে না। ইমিডিয়েটলি চায়না বলল কি ট্রেড ওয়ার শুরু করে দিল অস্ট্রেলিয়ার সাথে। সো ইট হ্যাজ বিকাম মোর এগ্রেসিভ। যদি একটু মোর কি বলবো লো কি এলিমেন্টস গুলাকে দেখেন, এই ডিসেম্বরে মনে করেন প্যারিস এগ্রিমেন্টের, ক্লাইমেট এগ্রিমেন্টের একটা ভার্চুয়াল একটা মিটিং হলো, কি কার্বন নিউট্রাল করবে। কবে হবে? চায়না যখন অন বোর্ড আসবে। হবে না সেটা। হ্যাঁ, আপনি যদি জিডিপি চিন্তা করেন, ওয়ার্ল্ডের ইকোনমি চিন্তা করেন, এভরিথিং ইজ গোয়িং ডাউন। ভালো কি? আমি তো এটাকে ভালো বলবো না, আমি আপনি সামনে যখন 2021 ডিসকাস করতে বলবেন তখন হয়তো এটা আনবো। জি। মনে করেন এব্রাহাম অ্যাকর্ড, ওটা ভালো হতে পারে আমেরিকার দৃষ্টিকোণ থেকে। যদি চিন্তা করেন ভ্যাকসিনেশন, দিস ইজ দ্য মেইন হাইলাইট অফ 2021. আমরা It started with COVID. It জি। started with COVID. It ended with vaccination, যেটা কেউ চিন্তা করেনি। And just one পাঞ্চ লাইন, সেটা হচ্ছে ট্রাম্পের কথা একবার চিন্তা করে দেখেন। ট্রাম্প কিন্তু কেউ পছন্দ করে না, কিন্তু at the end of the day ও কিন্তু অনেকবার বলেছিল, I don't know how, what kind of intelligence network he had, বারবার বলেছিল before December we'll have the vaccination. I have no understanding, neither does the world, I believe, but সত্যি এটা খুব অস্বাভাবিক যে এরকম একটা জিনিস সে প্রেডিক্ট করেছিল। এনিওয়ে, যে ঠিক আমরা আছে। আবার আসবো আপনার কাছে, এবং ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলবো। কথা ঠিক যে 2020 গেছে, কোভিড নিয়ে আমরা আশা করি যে 2021 আমরা ভ্যাকসিন নিয়ে এবং একটা নিষ্পত্তির দিকে যাবার চেষ্টা করব, সেটি নিয়ে হয়তো আলোচনা হবে। ডক্টর পারভেজ ইমদাদ, আপনি যেমনটা বলছিলেন, বিশেষ করে অর্থনীতি নিয়ে, অর্থনীতিতে আপনার ফোকাসটা ছিল, এবং আপনি আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে এনেছিলেন, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা আপনার কথায় প্রকাশিত হয়েছে, কিছু নতুন ধারণাও আপনি দেবার চেষ্টা করেছেন। অন্যদিকে ডক্টর সায়রা খান আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ সহ গোটা পরিস্থিতি আলোচনা করতে গিয়ে তিনি আশা ব্যক্ত করেছেন যে হিউম্যান সিকিউরিটির দিকে এবার হয়তো নজরটা পৃথিবী দেবে, যদিও পুরনো যে ধারাগুলো ছিল সেগুলো অব্যাহত থাকবে। সে বিষয়ে আপনি কি মনে করেন? আরেকটি ধারা তিনি যথার্থই, ডক্টর সায়রা খান যথার্থই বলেছেন যে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে যদিও আমরা দেখতে পাচ্ছি নানা সমীকরণ, নানা মেরুকরণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু চলছে কিন্তু যে যার মতো। এটি কিন্তু মানে খুব আমি বলবো যে এটি যথার্থ বাক্য তিনি উচ্চারণ করেছেন, যে যার মতো চলছে। এই যে যার মতো চলে আসে আবার পৃথিবী ঠিকঠাক মতো চলবে কিনা, সেটি একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছেই থাকলো। ডক্টর পারভেজ ইমদাদ শুরু করবেন। জি, অ্যাকচুয়ালি হিউম্যান সিকিউরিটিটা লিঙ্ক টু ডিফারেন্ট ফ্যাক্টরস। এর মধ্যে ইকোনমিক সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, পলিটিক্যাল সিকিউরিটি, জিওপলিটিক্যাল সিকিউরিটি, সবকিছু সঙ্গে লিঙ্ক আপ। এখন এই কোভিড-19 এর প্রেক্ষিতে ডেফিনেটলি হিউম্যান সিকিউরিটির হুমকির সম্মুখীন হয়েছে। এন্ড সেই ক্ষেত্রে মানুষের যখন কর্ম নাই, চাকরি নাই, কাজ নাই, আয় নাই, সেখানে অবশ্যই তার সার্ভাইভাল ইজ এট স্টেক, সেটা এসছে প্রশ্ন। এখন দেশগুলোর মধ্যে সম্পর্কের ব্যাপার হচ্ছে বায়োল্যাটারাল, কোনো দেশ এখন বায়োল্যাটারালি অন্য দেশকে পাশ কাটিয়ে এখন আর সেই সময় নাই। আপনি প্রি ওয়ার্ল্ড ওয়ার 1 যে এরকম একটা সিচুয়েশন ছিল ওয়ার্ল্ডে, আমি মনে করি এখন আর there must be, every country in some form or other must have some stake in dealing with other countries. কেউ আইসোলেশনে বা নিজের একটা ডমিনেন্স যদি এস্টাবলিশ করতে যায়, এটা অন্য দেশের রাস্তা মানে বন্ধ করে সেটা করা সম্ভব না। এটা বিট উইদিন দ্য রিজিয়ন অর আউটসাইড দ্য রিজিয়ন। এখন যে কোনো দেশ যদি একটা খুব মানে বড় পরিকল্পনা থাকে, চায়নার যদি ওরকম থাকে যে একটা মানে বিশ্ব ওয়ার্ল্ড ইকোনমি তারা ডমিনেট করবে, তারা কিন্তু এটা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া অ্যাচিভ করতে পারবে না। তাদের ট্রেড, তাদের ইনভেস্টমেন্ট এফেক্টেড হবে যদি তারা
এগিয়ে না আসে। যেমন ধরেন এই বছর যখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকা হলো, আমরা দেখলাম একটা নিউজে যে সিকিউরিটি কাউন্সিলের কোনো সদস্য, একজন সদস্য বোধহয় এটা মানে ভিটো দিয়েছে, চায়নাই বোধহয় দিয়েছিল, মানে ভিটো দিয়েছিল। কিন্তু দেখেন পরে সেক্রেটারি জেনারেলের রিপোর্টে যেটা এসছে যে উনি আশা করছেন সেক্রেটারি জেনারেল যে সব দেশগুলো ইনক্লুডিং দ্য সিকিউরিটি কাউন্সিল মেম্বার্স উইল মিট এন্ড রিচ এ ইউনানিমাস ভিউ, একটা মানে কনসেনসাসে আসবে অ্যাবাউট হাউ টু ইফেক্টিভলি কমব্যাট কোভিড-19। সেকেন্ড পয়েন্ট আপনি দেখেন মাল্টিল্যাটারালিজমও কিন্তু থমকে যাবে যদি বায়োল্যাটারাল রিলেশনস এর মধ্যে সব সময় একটা সংকট বা বিভাজন থাকে। এটি একটি লেসন আমরা এবার এই মানে ক্রাইসিস থেকে দেখতে পেলাম। আগেও ইতিহাসে আমরা এটা দেখেছি, এখনো আমরা দেখছি। তৃতীয় হচ্ছে নেভার এভার বিফোর সি ইকোনমি ওয়াজ সো ক্রিটিক্যাল ফর হিউম্যান সার্ভাইভাল, সবসময় ছিল। তবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ডেভেলপমেন্ট কোঅপারেশনের হিস্ট্রিতে যখন আমরা দেখি যে তখন থেকেই পোস্ট কলোনিয়াল পিরিয়ড থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্ব জোর দিল উন্নয়ন সহযোগিতার উপর। জাতিসংঘ হলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হলো, এই থেকে যে উন্নয়ন সহযোগিতা ছাড়া পৃথিবী এগোতে পারবে না। তার আগে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শিক্ষা কিন্তু ছিল সেখান থেকে যে ইট ওয়াজ মেইনলি কলিউশন অফ মানে মিলিটারি মানে স্ট্রেংথের মধ্যে একটা সংঘাত, কার কতটুকু সুপ্রিমেসি আছে মিলিটারিলি। আচ্ছা, তারপরে দেখেন আসলো যে না, এখন ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্টে এগোতে হবে এবং সেদিক থেকে অর্থনৈতিক প্রতিযোগিতা, সেটা এখন আস্তে আস্তে এমন পর্যায়ে এসছে অর্থনৈতিক প্রতিযোগিতার ঠিক একটা সংঘাতময় অবস্থা, অর্থনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে। সেদিক থেকে যদি উদ্ধার পেতে হয় পৃথিবীকে বায়োল্যাটারালি এবং মাল্টিল্যাটারালি সহযোগিতার পথে আসতেই হবে। সেটা না আসলে এককভাবে কোনো বৃহৎ শক্তি পৃথিবীর ইকোনমিকে ডমিনেট করতে পারবে এটা চিন্তা করার এখন কোনো ঠিক মানে বাস্তব কোনো ইয়ে নেই, ভিত্তি নেই। তাই আমি জোর দিচ্ছি যে মাল্টিল্যাটারালিজমটাকে যে ডেফিসিয়েন্সি গুলো আছে, মাল্টিল্যাটারালিজমের মধ্যে বহুপাক্ষিকতার মধ্যে যেই ডেফিসিয়েন্সি গুলা বা উইক ম্যানেজমেন্ট, লেস গভর্নেন্স, ইনএফেক্টিভ গভর্নেন্স যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, দেশগুলাকে সাহায্য দিবার ব্যাপারে এবং সাহায্যের ইম্প্যাক্টটা অ্যাসেস করার ব্যাপারে, দেশগুলার কথা বোঝার ব্যাপারে, তাদের উন্নয়নকে সত্যিকার অর্থে সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আনার জন্য এটা ইটস বিগ লেসন ফর মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনস অ্যান্ড ফর দ্য লার্জ শেয়ার হোল্ডার্স, বড় বড় শেয়ার হোল্ডার যারা আন্তর্জাতিক সংস্থাগুলো, তাদের জন্য লেসনটা হচ্ছে আমরা কিন্তু বিশ্বকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো না। এই লেসনগুলো আজকে আমাদের চিন্তা করার সময় এসেছে। তবে এই যেটি আপনি বলছিলেন যে কেউ কাউকে পাশ কাটিয়ে চলতে পারবে না, তার সূত্র ধরে যদি প্রশ্ন করি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন যেটি আগামী 20 তারিখে দায়িত্ব গ্রহণ করবে, অন্যদিকে চায়না, তাদের মধ্যে যে বৈরিতা এবং অর্থনীতির আলোচনার প্রসঙ্গে তাদের বৈরিতাটা প্রাধান্য পেয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে ইদানিংকালে যে অর্থনৈতিক আধিপত্য বা অর্থনৈতিক সুবিধার জন্য চীনের যে পলিসি সেটি ছাপিয়ে তারা এখন নানান দিকে মনোযোগ দিচ্ছে। তারা এখন রাজনীতিতে, সামরিক নীতিতে নানা ক্ষেত্রে তাদের মনোযোগটা বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় কি দেখেন আপনি, বিরোধটা কি তীব্র হবে না চায়নার একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি ইতিমধ্যেই বলেছেন যে আশাবাদ তাদের যে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো হতেও পারে এই বছরটিতে। আপনার কাছে কি মনে হয়, নাকি আরো নানান রকমের শক্তির উত্থান ঘটবে? আমার মনে হয় মিস্টার জো বাইডেনের শপথের পরে চায়নার সঙ্গে সম্পর্ক ভালো হবে, মানে অতটা এর চেয়ে খারাপ হবে না এখন যা আছে। তার কারণ হলো এই ব্যাপারে আপনি অলরেডি মিস্টার বাইডেনের যারা উপদেষ্টা আছেন, যারা এখনো মানে ওনারা 20 জানুয়ারি মিস্টার জো বাইডেন উনি শপথ নেবেন, তাদের পলিসি প্রোনাউন্সমেন্টে বা পলিসি এক্সপ্রেশনে যা মানে বোঝা গেছে, এবং মিস্টার বাইডেনও ওনার ইনফর্মাল স্পিচে বলেছেন যে উনি সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। চায়নার একটা কিন্তু নমনীয়, আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে একটা নমনীয় ভাব দেখা যাচ্ছে। আপনি দেখেন কোল্ড ওয়ারের আগের অবস্থা এবং পরে রাশিয়ার সঙ্গে, মানে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে
কন্টিনিউয়াসলি কোল্ড ওয়ারের পুরো সময়টা মার্কিন যুক্তরাষ্ট্রের কিরকম সম্পর্ক ছিল, একটা মানে সংঘাতময় ছিল, কিউবান মিসাইল ক্রাইসিসের আগে পরে, এমনকি টিল দ্য ফল অফ দ্য বার্লিন ওয়ালের আগ পর্যন্ত, বিশেষ করে মানে রোনাল্ড রিগাল্ডের সময় তো একেবারে খুব মানে তুঙ্গে ছিল তখন সংঘাত। এখন দেখেন মিস্টার ট্রাম্পের সময় রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অ্যাপারেন্টলি ভালো, কিন্তু যদিও সেদিক থেকে না। সেটা তো ধরেন ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের একটা ব্যক্তিগত সম্পর্ক, বা মিস্টার ট্রাম্পের সঙ্গে রাশার সম্পর্ক, কিন্তু রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি সেভাবে বলা যাবে? না, সেভাবে বলা যায়নি, কিন্তু মার্কিন সরকার প্রথমবার একটি সরকার, একটি নির্বাচিত সরকার, যখন মানে তাদের আরেকটি এখন যে সরকারটি চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে, এই সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক, যেটা চিন্তাও করা যায়নি, এবং যেটা আপনি ঠিকই বলেছেন যে দেশে দেশে সম্পর্ক উন্নয়ন হয়নি। কিন্তু এবার যেটা হতে পারে যে মিস্টার বাইডেন একটা খুব ব্রড আউটলুক নিয়ে উনি আসবেন। আমার মনে হয় না যে, এবং চায়নাও এই সুযোগটা হারাবে না, কারণ কোভিড এর প্রেক্ষিতে চায়নাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্টারন্যাশনাল ইন্টারেস্টে, তাদের জাতীয় স্বার্থে। একেবারে যে চায়না লাভবান হয়েছে তা না, তাদের পলিসি কিন্তু রিভাইজ করবেন বলে আমার ধারণা, একটা আশাবাদী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি। এবং দে উইল কাম টুগেদার, অনেকগুলো ইস্যুতে কিছু বিভাজন থাকবে, কিছু স্বার্থের সংঘাত থাকবে, এবং এটা হতে পারে বড় বড় দেশগুলো তাদের যখন ন্যাশনাল ইন্টারেস্টে তাদের স্বার্থটাকে খুব মানে বেশি বড় করে দেখে, সেই ক্ষেত্রে হতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি জিলুর সাহেব, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমার মনে হয় না মিস্টার বাইডেনের নীতির খুব একটা পরিবর্তন হবে। তবে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক স্থাপনে মিস্টার ট্রাম্প যেভাবে তাড়াহুড়া করছিলেন, মিস্টার বাইডেন সেভাবে করবেন না তাড়াহুড়া, কিন্তু চাইবেন যে একটা স্থিতিশীল অবস্থা থাক, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং প্রভাবের জন্য একটি, যেমন একটি মনে হয় অনেক ক্ষেত্রে যে একটি সংঘাতময় অবস্থা মিডল ইস্টে তাদের জন্য অনুকূলে, আবার এটাও ঠিক যে একটি স্টেবল অবস্থাও তাদের জন্য সামাল দিতে অনেকটা সহজ হয়। দ্বিতীয় হচ্ছে যে চায়নার ক্ষেত্রে আমার মনে হয় মেজর শিফট না হলেও মাইল্ড একটা শিফট মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার আনবে, অন্তত ক্লাইমেট চেঞ্জের জন্য। তাদের যে 4টা মেইন এবার নীতি মিস্টার বাইডেন ঘোষণা করেছেন, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে চায়নার সহযোগিতা লাগবে। কিন্তু ডক্টর সায়রা খানের কথা যদি আমি ভুল না বুঝে থাকি, যে চায়নার সেই সহযোগিতাটা বোধহয় পাওয়া যাবে বলে মনে হয় না, সেটা একটা প্রত্যাশার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জি, হতে পারে, কিন্তু একটা সার্টেন পর্যায়ে অল দিস বিগ বিগ কান্ট্রিজ তারা তো একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসতে হবে। মানে যখন আপনি প্যারিস পিস টকস, প্যারিস মানে ক্লাইমেট টকস, এইটা এবার মিস্টার বাইডেন বলেছেন এটাকে রিভাইভ করবেন, এবং দেখেন উনি যে অ্যাডভাইজার করেছেন ক্লাইমেট চেঞ্জের, জন কেরি, হু ইজ এ ভেরি ফ্রন্ট র্যাঙ্কিং লিডার অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, এবং এক সময় উনি ক্যান্ডিডেট ছিলেন, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন। এটাই মানে একটা জিনিস প্রমাণ করেন অলরেডি তাদের টিম কাজ মানে শুরু করেছে। এখন ক্লাইমেট চেঞ্জে তারা চায়নার হেল্প অবশ্যই চাইবে। চায়না মার্কিন যুক্তরাষ্ট্র কেউই এগোতে পারবেন না যদি ক্লাইমেট চেঞ্জে অগ্রগতি না হয়। তৃতীয়ত হচ্ছে যে কোভিড থেকে রিকভারির যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যক্রম আসতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন একে অপরের সাথে সহযোগিতা ছাড়া সেটি অর্জন করা সম্ভব না। আরেকটি দিক হচ্ছে যে আপনি এখন এই মুহূর্তে দীর্ঘমেয়াদী ভাবে বা অন্তত মিডিয়াম টার্মে দুদেশীয় অর্থনৈতিক ভাবে বাণিজ্যে কিন্তু বাণিজ্য তাদের ব্যাহত হবে যদি তারা একটি মিনিমাম কিছু একটা এগ্রিমেন্টে আসে অন হাউ টু রিকভার ফ্রম দি ট্রেড লসেস। তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক ভাবে একটা চাপ থাকবে তাদের উপরে, তাদের যে সমীকরণে তাদের যে যাদের অ্যালাইজ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যালাইজ এবং চায়নার অ্যালাইজ, তারাও চাপ দিবে। তাদের চাপের কতটুকু ইফেক্টিভনেস সেটা আমি করছি না, বলছি না, তাদের বন্ধুদের কাছ থেকেও একটা চাপ থাকবে আন্তর্জাতিক সহযোগিতার মাত্রাটা আরো মানে বাড়াবার জন্য। সেই ক্ষেত্রে তাদেরকে আরেকটু মনে মানে কাছাকাছি আসতে হবে। ডক্টর সায়রা খান। জি, তো ফাস্ট ফরওয়ার্ড 2021 কি হবে সব ফ্রন্টগুলো চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি বাইডেন হ্যারিস আসলে যে একেবারে পিসফুল একটা এনভায়রনমেন্ট হবে আমেরিকায়, আমি কোনোদিনই আগেও আপনার প্রোগ্রামে লাস্ট প্রোগ্রাম ওনার সাথেই হয়তো করেছিলাম, বিশ্বাস করি নাই, এখনো করি নাই। তার কারণ হলো পিছন
আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন হয়তো সেই ধরনের প্রোপাগ্যান্ডার থেকে ওরা সরে আসবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি খেয়াল করে দেখেন, ইভেন যদি জেক সালিভানের কথা চিন্তা করেন, যিনি নাকি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হবেন আর কি, অলরেডি তো হিজ বিন নমিনেটেড এবং করছেন কাজ, তারা কে? তারা সব আইভি স্কুল থেকে আসছে। আইভি স্কুলে আই ফর ওয়ান আন্ডারস্ট্যান্ড আইভি স্কুলে কি টিচ করে। ফার্স্ট থিং করে হচ্ছে হকিশ পার্সোনালিটি, ইউ হ্যাভ টু বি অ্যাসার্টিভ। পিছনে তোমার তোমার একটা ডিপ্লোমেসি একটা রাখবে, কিন্তু অ্যাসার্টিভ থাকবে। এই জিনিসটা ওদের চলবে। ধরে নেন মিডল ইস্টে কি করবে, আফগানিস্তান এবং এই আরব ইসরায়েলি কনফ্লিক্ট, এগুলা ওরা রিজলভ করতে চেষ্টা করবে। টু স্টেট থিওরি তারাও বিশ্বাস করে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এগেন আপনার প্রোগ্রামে বলছেন হি কলস হিমসেলফ অ্যাজ জায়নিস্ট, বাইডেন। Harris herself has very close affiliation with Israel. এটা কি ম্যাটার করবে? করবে। আজকে যদি আপনি ট্রাম্পের কথা বলেন যে পুতিনের সাথে পার্সোনাল সম্পর্কের জন্য there were different kinds of foreign policies pertaining to Russia, তাহলে এখানেও করবে। করবে না কেন? কারণ they're sitting at the top of the hierarchy, top of the apparatus, right? Political apparatus. So ওরা করবে। So ওইটা হবে। বলছে সেটেল, বলছে আমরা স্ট্রংলি ইসরায়েলকে সাপোর্ট করব মিলিটারিলি এবং সিকিউরিটি ওয়াইজ, কিন্তু শিওর আমরা সেটেলমেন্ট আমরা চাই না, ওয়েস্ট ব্যাংকের প্রবলেম রিজলভ থাকুক না হোক বা অমুক তমুক। আরেকটা কথা বলছে টেরোরিজমের ক্ষেত্রে, বলছে যে আমরা যে নেটওয়ার্ক গুলো আছে টেরর সেলস যদি এখনো থেকে থাকে বিভিন্ন জায়গায়, যেসব স্টেটে যেসব কান্ট্রিতে আছে, সেগুলো আমরা সার্জিক্যাল এয়ার স্ট্রাইক করে অথবা স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে আমরা শেষ করব, আমরা লার্জ স্কেল ট্রুপ ডিপ্লয়মেন্ট করব না। এখন যদি বলেন দ্যাট ইজ গুড নিউজ, যে ঠিক আছে মিডল ইস্ট থেকে সরে আসবে, নো, দ্যাটস নট গুড নিউজ। দেয়ার ইজ স্টিল মিলিটারাইজেশন, দেয়ার ইজ স্টিল hawkish foreign policy, there is still, বলছে না যে সবার উপর ছেড়ে দেই, বলছে আমরা করব। US forces will do this. Yes, engagemenটের কথা বলছে, yes, multilateral approachের কথা বলছে, but no, they're also very afraid that একটু আগে যেটা বললাম যে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ভাই আমরা আমাদের 450 মিলিয়ন পিপল আমরা আমাদের আটঘাট গুছাবো। হ্যাঁ, আর অন্যান্য মিডল ইস্টার্ন দেশ আপনি এমনিও জানেন, চায়নার সাথে ইরানের কি সম্পর্ক, রাশিয়ার কি সম্পর্ক, ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ কি। রাশিয়াকে কি করবে আপনি খেয়াল করে দেখেন, বলছে নেটোকে আরো বেশি নেটোতে ইনভেস্ট করব, ইস্ট ইউরোপে ট্রুপ ডিপ্লয়মেন্ট করব, যাতে রাশিয়া কোনোভাবেই নেটোকে উইকেন করতে না পারে, ইউরোপিয়ান ইউনিয়নে ডিভিশন আনতে না পারে, এবং আমেরিকান ইলেকট্রাল সিস্টেমে যেন আর ইন্টারফিয়ার করতে না পারে। আবার দেখা গেল, দেখেন রাশিয়ার কাছে ইউ ডোন্ট সি এনি কনসিলিয়েটরি পলিসি, ইউ ডোন্ট সি এনি কোঅপারেটিভ মুভস, যেটা প্রথম থেকেই বলছে যে দিস ইজ হোয়াট উই আর গোনা ডু উইথ রাশিয়া। দ্য ওয়ান থিং যেটা বলছে সেটা হচ্ছে নন প্রলিফারেশন ইজ আমাদের কোর একটা অবজেক্টিভ। সো রাশিয়ার সাথে আমরা ওই আর্মস কন্ট্রোল ডিলস যেগুলো রাশিয়ার সাথে আছে, স্টার্ট 1 স্টার্ট 2, ওগুলো আমরা মোর রিএস্টাবলিশ করতে চাবো। ইয়েস, ক্লাইমেটের কথা বলেছে, আমি একটু আগেই বললাম যে ক্লাইমেট কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত ওই চায়না অন বোর্ড না হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, চায়না, টু মেক ইট শর্ট, ইয়েস, চায়না অন বোর্ড না হবে। রাশিয়া গেল, মিডল ইস্ট গেল, সাউথ ইস্ট এশিয়া, ওরা বারবার বলছে ট্রাম্প একটা বিরাট ভুল ফরেন পলিসি ক্রিয়েট করেছে, ওই যে ট্রান্স প্যাসিফিক যে ট্রিটি থেকে সরে এসছে, এবং যে সমস্ত বিভিন্ন ধরনের বলছে যে না ঠিক আছে, স্পেশালি ফর প্রবলি নর্থ কোরিয়া। ট্রাম্পের এই ধরনের একটা ইন্টারেস্ট ছিল যে নর্থ কোরিয়া উইল ফিল থ্রেটেন্ড যদি এই দিকটায় অনেক বেশি আমাদের ইনভলভমেন্ট থাকে, সরে এসেছিল। বাইডেন বলছে নো, আমরা ওখানেও ওদেরকে আবার সাপোর্ট করব। ঘুরে ফিরে দেখেন কোনো কিছুতে আপনি দেখেন না খুব একটা কোঅপারেটিভ ভেঞ্চার, একটাই বলে আমরা একা করব না, এনগেজ করব। কেন? বিকজ জানি ইউনিল্যাটারালিজম আর ওয়ার্ক করবে, যেটা ডক্টর ইমদাদ অ্যাকচুয়ালি উনিও একজন ইকোনমিস্ট হয়ে বললেন যে ওটা আর ওয়ার্ক করবে না, ওটা বুঝে গেছে। হ্যাঁ, সো ইটস নট ট্রাম্প কি করেছে আমরা ওটার এগেনস্টে যাব। আরেকটা কথা বলছি ইরানের ক্ষেত্রে, যেটা আমি সবসময় বলতে চাই বা না চাইলেও এটা মিডল ইস্টের এত বড় একটা পার্ট এবং এত বড় একটা প্রবলেম ক্রিয়েটিং কান্ট্রি। এই যে সুলাইমান, এই যে কাসিম সুলাইমানকে যে মারলো, একবারের জন্য বাইডেন বলে নাই বা হ্যারিস বলে, কামালা হ্যারিস বলে নাই যে দিস ওয়াজ আ রং মুভ। বলেছেন ওর হাতে এতগুলো ইউএস ফোর্সের রক্ত আছে, হি ডিজার্ভড ইট। এটা তো বলে নাই দ্যাট দিস ওয়াজ আ রং মুভ। কোনটা বলেছে? যে এইভাবে একটা ইনস্টিগেট করাটা ঠিক হয় না, উইদাউট এন এক্সিট পলিসি অর উইদাউট নোয়িং কনসিকুয়েন্সেস কি হবে। কারণ নেক্সট 2 মান্থস তো ইরান অনেক বেশি রিটালিয়েট করলো, অনেক কিছু করলো। ইরাকি আমেরিকান ফোর্সেস ইরাকে যে ছিল সেখানে অ্যাটাক করলো, যেখানেই আমেরিকান বেসেস আছে, যেখানেই সুযোগ। তার এখন আমেরিকাতে এসে এখন শাহাব 1, শাহাব 2, শাহাব 3 দিয়ে তো ওরা মারতে পারবে না এখন মিসাইল। সো হোয়াট ইজ দেয়ার, what is তাদের হাতে what is on the table হচ্ছে কাছের দেশকে মারা, যেখানে আমেরিকান বেসেস আছে। they did all of that and in
অ্যান্টাগনিস্টিক হয়ে গেছে মোর। এখন তো গতকালকে নিউজে দেখলাম যে বলছে যে উই ডোন্ট কেয়ার, উইল বিল্ড নিউক্লিয়ার ওয়েপন। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ট্রাম্প ওয়াজ অ্যাফ্রেড অফ, দ্যাট দে গোনা বাই টাইম। আমি এই পক্ষ বিপক্ষে যাচ্ছি না, কিন্তু বলছি যে ইরানকে আরো বেশি অ্যাগ্রেসিভ করে ফেললো। কিন্তু বাইডেন আর হ্যারিস কি ওরা কি বলছে যে নন অ্যাগ্রেসিভ করবো? নো, দে আর সেইং আমরা জেসিপিওএ তে ঢুকবো with the understanding that ইরানের কমপ্লায়েন্স হবে, মানে ইরান কি অ্যাকসেপ্ট করবে, মিসাইল প্রলিফারেশন নিয়ে কথা বলবে। আরো বলছে P5+1 থাকবে, রিজিওনাল পাওয়ার্স থাকবে। রিজিওনাল পাওয়ার কে? ইসরায়েল। ইরান কোনোদিন ইসরায়েল থাকলে আসবে, এই আবার আরেকবার আসবে। এখনো তো ইরান আছে, জেসিপিওএ তো ডেড হয়ে যায় না, এখনো তো আছে। কিন্তু ইরান কি আসবে এটার মধ্যে? এরকম ভাবে এরকম যদি আপনি বলেন যে তোমার মিসাইল প্রলিফারেশন, প্রথমত মিসাইল প্রলিফারেশন ইজ देयर only existential defense, রাইট। deterrence বলেন, ডিফেন্স বলেন, you know there is a fine line between the two, deterrence and defense. So এটা যতই আপনি বলেন এটা হবে না। let me say something যেটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, যেদিকে ওয়ার্ল্ডটা যাবে। একটু আগে বলছেন চায়না কি মোর you know muted হবে একটা প্লেয়ার, নাকি বাইডেন আসছে দেখি একটু ডিফারেন্ট। I don't think, like I said before, I don't think চায়নার কোনো মুভে কোনো ডিফারেন্স হবে। একটাই হবে, চায়না is looking to trade. চায়না আমাদের সাথে কেন, বাংলাদেশের সাথে কেন কেন এত ইন্টারেস্ট তার? এই যে আই উড সে আই এম নট কামিং টু বাংলাদেশ ইয়ার, যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলবো, বাট আপনারা অনেক বেশি ভালো জানেন, আপনার রিজনে থাকেন, সেখানে এসব নিয়ে আলাপ আলোচনা করেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চায়না জানে কোথায় কি করতে হবে, এবং আমেরিকা জানে ইন্ডিয়াকে কেন দরকার। আমেরিকা জানে নট অনলি ডেমোক্রেসি, নট অনলি ওটাতে ক্যাপিটালাইজ করা, নট অনলি ট্রেড, বাট আপনি চিন্তা করে দেখেন চায়নাকে আটকানোর জন্য কি দরকার? ইন্ডিয়া। ইন্ডিয়াকে শুধু তাই না, মিয়ানমারকে দরকার, রাইট, যাতে ওয়াটার অ্যাক্সেস না থাকে বা কম থাকে। পাকিস্তানকে দরকার ওভাবে যদি চিন্তা করে, ওদিকের ওয়াটার অ্যাক্সেস। তো এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো অসম্ভব ইম্পর্টেন্ট। কতগুলো দেশ স্ট্র্যাটেজিক্যালি হয়ে গেল। বাইডেন আসলে বাইডেন বললেই রাতারাতি চেঞ্জ ফার্স্ট করবে না, because of the all the hawkish nature of these people যাদেরকে উনি অ্যাপারেটাসে নিয়েছেন। সেকেন্ড করতে পারবে না, বিকজ রাতারাতি কোনো প্যারাডাইম শিফট হয় না। আমি আপনাকে আগেও বলছি, আমেরিকা, ট্রাম্প বলেছে আমেরিকা উইল মেক আমেরিকা গ্রেট এগেন, বাট আমেরিকা অলওয়েজ হ্যাড দ্যাট ডিকটাম, জাস্ট ইমপ্লিসিট ছিল। ইট ওয়াজ অলওয়েজ রিয়েলিজম ফর আমেরিকা, লিবারালিজম ফর দ্য ওয়ার্ল্ড। আমি আপনার প্রোগ্রামে হয়তো 2 বছর 3 বছর 5 বছর আগেও বলেছি, and that's something that's going to be there consistently। ওরা এটা প্র্যাকটিস করে, আমরা করব, which will bring me to the point that I'm trying to make ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স এভাবে থাকবে না ভ্যাকসিনেশনের পরে। এখন ভ্যাকসিনেশন কি হলো? ভ্যাকসিনেশন রোল আউট আমরা চিন্তা করছি, কানাডা তো সিকিউর করে ফেললো, ইউরোপিয়ান ইউনিয়ন সিকিউর করে ফেললো, ইউকে সিকিউর করে। ইউকে 2020 হাইলাইট আরেকটা হচ্ছে ইউকে বেরিয়ে আসলে সত্যিকার অর্থে ব্রেক্সিট থেকে, রাইট? সো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, আমি সরি ব্রেক্সিট বলছি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রেক্সিট হলো। বাট ওরা সিকিউর করলো, অস্ট্রেলিয়া করলো, নিউজিল্যান্ড করলো, এমনকি ইসরায়েল করলো। তার মানে বিশ্বের 14% লোক যেখানে আছে, ইউএস তো আছে, এখানে কানাডা আছে, সবার নামই নিলাম, অস্ট্রেলিয়া, 14% লোক যারা, তারা 53% of the vaccination যা doses available for now এই মুহূর্তে নিয়ে নিল। How is that possible? What's going to happen to the developing countries? কিসের কোথায় Wuhan থেকে এসছে না কোথা থেকে এসছে? We are not concerned about the source right now. We are concerned about how will a country like mine, Bangladesh, put up with this? কেন আমরা করব না? তাহলে নিউক্লিয়ার হ্যাভস এন্ড হ্যাভ নটস যখন হয়েছিল 70s এ, যখন ইন্ডিয়া বলেছিল না আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে পিছিয়ে ছিলাম, আমরা নিউক্লিয়ার রেভলিউশনে পিছিয়ে থাকবো না, এখন বলবেন আপা ওটা তো টেকনোলজি, ওটা তো ডিসক্রিমিনেশন অন্য ক্ষেত্রে, এটা তো মোর ডিসক্রিমিনেশন। This is about hierarchy of the human beings. আমি ভালো, আপনি খারাপ, আপনার কম তাই আমরা দিব না। Who should be involved in this? UN এর সেক্রেটারি জেনারেল কি বলেছেন? There is vaccination nationalism। মানে কি? একটা আমার দেশ, আমি পাবো কারণ আমি ভালো। আমি শিওর জিল্লুর ভাই, আমিও বিশ্বের একটা ভালো দেশে, সব থেকে ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ দেশের মধ্যে, ওয়ান অফ দ্য ভেরি ডেভেলপড কান্ট্রিজের মধ্যে কান্ট্রিজে আছি। আমি পেয়ে যাব, আমি অনেক সময় বলি আমি কালকে পেলে পরশু হয়তো বাংলাদেশে যাব, কিন্তু আমি পেয়ে যাব, আপনি পাবেন না। আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। ইউ মাই ফেলো, কি বলবো, ফেলো, ইউ আর আ ফেলো সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। কেন অ্যাকসেপ্ট করবেন? এবং দিস উইল ক্রিয়েট ইনইকুয়ালিটি, দিস উইল ক্রিয়েট টেনশন, দিস উইল ক্রিয়েট হ্যাভস এন্ড হ্যাভ নটস এর একটা সিচুয়েশন, যেটাকে অ্যাড্রেস করবে। এখন আমি আপনাকে অনেক দিন, যখন ইলেকশন হয়েছিল না, আপনি কিছু যদি মনে না করেন তাহলে এই কথাটা বলবো, আই স্টপড ওয়াচিং বাংলাদেশি টক শোজ ফর আ বিট ওই সময়, আমেরিকান ইলেকশনের সময়। এবং দিস ইজ সামথিং আই কুড হ্যাভ সেড টু ইউ পার্সোনালি, বাট ইটস ওকে, ন্যাশনালি টেলিভাইজড হচ্ছে।
বাংলাদেশ সম্বন্ধে এমন আছে অনেক লোক যারা শিক্ষিত লোক অনেক কিছু জানে, একদম বেসিক জিনিস জানে না। I'm not gonna mention names. আমি আপনাকে আগেও বলেছিলাম আমার এনিওয়ে। সো কিন্তু আপনাদের টক শো ওয়াজ জাস্ট ফোকাসিং অন আমেরিকা। আমেরিকা কি হচ্ছে, কতগুলি ভোট, আমার মনে হয় আয়া বুয়া চাকর, তবে চাকর ওয়ার্ডটা বলা উচিত না, কাজের, এক্সকিউজ মি ফর সেইং দ্যাট, কাজের মানুষ, এনি এমপ্লয়ি, লোয়ার ক্লাস, কমিস, এভরিওয়ান, একটাই জিনিস, আমেরিকাতে এটা হচ্ছে, আমাদের দেশের সম্বন্ধে জানে না। সো দিস প্যারাডাইম শিফট করতে হলে নিজেদেরই করতে হবে। একটা দুটো অনুষ্ঠান তো নিশ্চয়ই করবেন। আমিও যদি বলছি যে আমেরিকায় চালায় বিশ্ব, তাহলে ওয়ার্ল্ডস পুলিশম্যান, তাহলে তো আপনাকেও করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড, বাট নট every day focusing on American politics. America কি করছে, আমাদের we have bigger fish to fry. কি fish? বাংলাদেশে only 1.6% death, কেন? who has created this situation? who মানে WHO না, who কে করেছে, which actor, how is it possible? তাহলে কি ওই যে করাল বস্তিতে যাদের হয় না, তাহলে কি এটা একটা রিসার্চ কোয়েশ্চেন হওয়া উচিত না যে ওদের কেন হয় না? ওদের ইমিউন সিস্টেম ডিফারেন্ট, ওদের ইমিউন সিস্টেম ডিফারেন্ট। হ্যাঁ, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস থিং। আমি কেন বলছি একই কথা, হ্যাভস এন্ড হ্যাভ নটস কেন ক্রিয়েটেড হয় জানেন? আরব ইউনিটি যেরকম নাই, ওই যে এব্রাহিম একর যেরকম 4 জন করে ফেললো ফর নো গুড রিজন, হ্যাঁ, সেরকমই আমরা সারাক্ষণ যদি আমাদের ইউনিটি না থাকে, আমরা যদি না উঠে দাঁড়িয়ে বলি ইন্ডিয়ার মতন, ইন্ডিয়া তো একলা বললো নিউক্লিয়ার ক্ষেত্রে, নিউক্লিয়ার রেলমে, আমাদের ক্ষেত্রে যদি আমরা না বলি, কেন আমরা পাবো না, কেন আমার বোন পাবে না, কেন আমার ভাই পাবে? জাস্ট বিকজ ওরা কিসের সিটিজেনশিপে কি হায়ারার্কি আছে? ওই এটা কি সিটিজেনশিপ অ্যাক্ট যে মুসলিমদের রাখতে দিব না এই দেশে? হ্যাঁ, সো ইউ জাস্ট হ্যাভ টু ডু দিস, এবং এগুলো শুরু হবে আপনাদেরকে দিয়ে, ঠিক যেরকম আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন অনেক বছর কথা বলার জন্য, সেরকম আপনারাও করবেন। থ্যাংক ইউ ডক্টর পারভেজ ইমদাদ। আপনি শুনছিলেন যে হ্যাভস অ্যান্ড হ্যাভস নটস এর ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা সত্যি কথা। আমরা জানি যে ভ্যাকসিন নিয়েও এক ধরনের পৃথিবী জুড়ে 8-9টা কোম্পানি, তাদের আধিপত্য এবং তারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত, সব মিলিয়ে, এবং কারা পাচ্ছে সেটি ডক্টর সায়রা খান বলছিলেন। এবং তিনি যেটি বলছিলেন যে নিজের দিকে আসলে ফোকাসটা নেওয়া দরকার। সো আমরা ফোকাসটা একটু ঘুরিয়ে আনতে চাই ডক্টর সায়রা খানের কথার সূত্রে ধরি দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ 2021 কেমন যাবে? হাতে খুব বেশি সময় নেই, আপনি শুরু করবেন। কি করা উচিত আসলে আমাদের ভ্যাকসিন নিয়ে? কি করা উচিত? আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের জায়গা করে নেবার জন্য কি করা উচিত? টিকে থাকবার জন্য কি করা উচিত? আমি চায়না সম্পর্কে ছোট্ট একটা দিচ্ছি, এখানে কোটেশন বলতে চাচ্ছি, যে দুজন মার্কিন কূটনীতিক কেনেথ রাশ এবং জোসেফ সিসকো লিখেছিলেন 60-এর দশকের মাঝামাঝি চায়না সম্পর্কে। China will change if it feels there is a need for China to change. And if the world feels China should change, China will change. এটুকু আমি বললাম। এরপরে আসি আমি ভ্যাকসিনের ব্যাপারে। বাংলাদেশ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এবং সরকার যথাযথভাবে প্রস্তুতি এবং যেভাবে এগোচ্ছে, ভ্যাকসিনের টাইমলি আসবে এবং মানুষ ভ্যাকসিন পাবে আমরা আশা করছি। এবং সেদিক থেকে আমার মনে প্রস্তুতির দিক থেকে এবং টেকনিক্যাল প্রিপারেশন সব ঠিকভাবেই আছে। ওয়ার্ল্ডের সাপ্লাই, বিভিন্ন দেশে ভ্যাকসিন যাওয়া সম্পর্কে এখানে ডিমান্ড এন্ড সাপ্লাই মেকানিজমটা দেখতে হবে। এটা এখন কিভাবে প্রোডাকশনটা কতটুকু হচ্ছে এই ব্যাপারে একটা we need a complete detailed picture from World Health Organization or from the international health mechanisms যারা আছে। এখন এটা নিড বেসড এর দিক থেকে ইটস 100% নিড বেসড। এখন সাপ্লাই শুড বি এবল টু ম্যাচ দ্য ডিমান্ড। এটা যদি করতে পারে এবং যদি একটা যথাযথভাবে ইনশিওর করা হয় থ্রু এন ইন্টারন্যাশনাল মেকানিজম যে দেশ মানে সব দেশ মানে পাচ্ছে, তো সেদিক থেকে এটা আমি মনে করি যে অত্যন্ত দরকার। As regards এই বছরের অগ্রাধিকারগুলো আমি যেটা আপনি বললেন, আমাদের বাংলাদেশের অগ্রাধিকার একটা হচ্ছে যে definitely health side there is need to build a robust and more broadened health sector sector. সেই ক্ষেত্রে আমি মনে করি পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচারের উপরে, পাবলিক হেলথ অবকাঠামোর উপরে জোর দেওয়াটা এবং সার্ভিস ডেলিভারি, আমার মনে হয় প্রাইভেট সেক্টরের উদ্যোগ নেওয়া উচিত। গভর্নমেন্টের পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে আওতায় অন্তত কয়েকটা ইনফেকশাস ডিজিজ সম্পর্কিত ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল এবং সার্ভিস ডেলিভারি বাংলাদেশে যাতে হয় তাড়াতাড়ি করে, সেদিকে দেখা দরকার। 2 নম্বর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমাদের পার্সপেক্টিভ প্ল্যান যে লঞ্চ হলো এবং 8 5 ইয়ার প্ল্যানে জোর দেওয়া হয়েছে,
এই প্যান্ডেমিকে কিন্তু ডিজিটাল ডিভাইডটা কিছুটা ডিপেন্ড হতে পারে। তো ডিজিটাল সাইডে বাংলাদেশ অনেক এগোচ্ছে। এখন এখানে ব্লেন্ড অফ ই লার্নিং এবং ক্লাস বেসড এডুকেশন, এখানে ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার হবে। আর আমাদের স্কিলস, নলেজ এবং মেরিট দিকটার আরেকটু জোর দিলে আমরা রেজাল্ট পাবো আরো ভালো। আর এবং আমার মনে হয় যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ফোকাস, রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আর কি বিশেষ করে জোর দেওয়া দরকার। আইটি অবকাঠামো, ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমার মনে হয় যেটা এখন আছে সেটাকে আরেকটু সামনে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টমেন্ট দরকার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং যেটা এখন যেই প্রোগ্রামগুলো আইটি পার্কস এন্ড আদার্স আছে এইটাকে আরো সামনের ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ইকোনমিক সাইডে আমি যেটা মনে করি যে এখন পোস্ট কোভিড ইন্টারভেনশনটা 8-5 ইয়ার প্ল্যানের মধ্যে আছে, পার্সপেক্টিভ প্ল্যানেও আছে, এবং গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজগুলো দিয়েছে সেটা যদি ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট হয়। আর মোটামুটি একটা জিনিস যেটা হচ্ছে সেফটি নেট গুলাকে একটু ব্রডেন করে ওয়েলফেয়ার নেট, যে কথাটা আমি একটা আর্টিকেলও লিখেছি, যে যাতে সাধারণ মানুষ যারা চাকরি হারিয়েছে বা যাদের আয়ের দরকার আছে তাদের যাতে সবাইকে রিচ করতে পারে, একটা ব্রডেন ওয়েলফেয়ার নেট এর মধ্যে যাতে সেফটি নেট গুলা যাতে আপগ্রেড হয় আর কি। তো আর একটু খেয়াল রাখতে হবে যে দারিদ্র্যের মাত্রা যেন আর না বাড়ে, এবং সেটা স্পষ্টভাবে গভর্নমেন্টের পার্সপেক্টিভ প্ল্যানেও আছে, সেদিকে সরকার নিশ্চয়ই দৃষ্টি দিচ্ছেন এবং দেবেন। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের এই এখন যেহেতু একটা আশা করা যায় একটা গ্লোবাল ফেভারেবল একটা ট্রেন্ড টুয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ আসবে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সহযোগিতা করব, যেমন আমরা আগেও চেষ্টা করেছি করতে। এখন আশা করা যায় জো বাইডেনের ক্লাইমেট চেঞ্জের উপরে যেটা একটু কম ফোকাস ছিল আগে, এখন হয়তো আবার মানে প্যারিস এগ্রিমেন্টের দিকে একটা এগোবে অনেকটা, এবং আমাদের প্রাইম মিনিস্টার ইজ effectively leading the climate change forum, এবং আমাদের যে 10-year climate change program সেইটার প্রেক্ষিতে আমাদের ক্লাইমেট চেঞ্জে আমাদের এনগেজমেন্ট, ইনভলভমেন্ট আরো অনেকটা বাড়বে। আর আমি মনে করি আন্তর্জাতিক প্রয়াস যেগুলা নেওয়া হবে বায়োল্যাটারাল এবং মাল্টিল্যাটারালি টু মিট দ্য পোস্ট কোভিড সিচুয়েশন, সেদিকে আমাদের এনগেজমেন্ট অবশ্যই বাড়বে। আরেকটা বিষয়, রোহিঙ্গা ইস্যুর সম্পর্কে আমাদের এই বছরটা আর একটু জোর, সরকার এদিকে অবশ্যই অগ্রাধিকার দিচ্ছেন, তবে আরেকটু যাতে আমরা কি প্লেয়ার্স ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা তাদের সমর্থনটা যেন আমরা পাই মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার জন্য, সেদিকে আমাদের আরেকটু দৃষ্টি দিতে হবে। ধন্যবাদ। ডক্টর সায়রা খান। জি, সো দেশের ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় দেশ তো অত্যন্ত ভালো করলো এই বছর, এবং এর আগের থেকেই শুরু হয়েছে। কেন বলবেন অত্যন্ত ভালো? কি প্রসঙ্গে বললেন, কি পরিপ্রেক্ষিতে বললেন? স্ট্র্যাটেজিক, খুবই স্ট্র্যাটেজিক। এখন যদি বলেন এটা সুযোগ করে দিয়েছেন ইন্ডিয়া, ওই অ্যাক্ট থেকে, সিটিজেনশিপ অ্যাক্ট থেকে শুরু হয়েছে, সেটা আমি ডিটেলে যাওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন। কিন্তু ইয়েস, এই যে চায়না ইনভেস্ট করতে চাচ্ছে, এই যে চায়না 97% বলছে ফ্রি অ্যাক্সেস, হ্যাঁ, গুডস, এগুলার সুযোগ নেওয়া বাংলাদেশের উচিত। এবং উচিত শুধু না, বাংলাদেশ করেছে, খুব খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে, যেটা অনেক আগেই দরকার ছিল। যদি মানুষ, আমি আপনাকে বলি, সামনে যাওয়া যায় না পিছন না দেখলে। আপনি সামনে কোঅপারেশন করতে পারবেন না পিছনের এগ্রেসিভ অ্যাটিটিউড গুলো না জানলে। লোক, বাংলাদেশে ঠিক উল্টা ছিল, বেশি কোঅপারেশন ছিল ইন্ডিয়ার সাথে, সেটার থেকে বাংলাদেশ ড্রিফটেড। এখন ড্রিফটেড অ্যাপার্ট কিন্তু হয়নি, একেবারে আইসোলেটেড হয়ে যায় না ইন্ডিয়া থেকে। হবেই বা কিভাবে? 71 কে আমরা ভুলতে পারবো? এই বছরই তো ভুলতে পারবো না, তাই না? এই বছরই তো ভুলতে পারবো না 50 বছর হলে, কিভাবে ভুলো? সো ওইটার জায়গায় থাকবে। আর আরেকটা কথা বলছি, ইন্ডিয়ার সাথে আরো সম্পর্ক এই মুহূর্তে বাংলাদেশের দরকার। আমি স্ট্র্যাটেজিক সেন্সে বলছি, নট অনলি ইন্ডিয়া আমাদের হেল্প করেছে, নট অনলি ইন্ডিয়াকে আমার প্রয়োজন, আমাদের বর্ডার করে এত বড় একটা দেশ, আঙ্কেল স্যাম অফ সাউথ এশিয়া, সব বুঝলাম। বেশি দরকার আমেরিকাকে যদি আমরা চাই আমাদের দিকে দৃষ্টি দেখ। আমরা এমনি জানি আমেরিকা আমাদের উপর অত্যন্ত খুশি। কেন? বিকজ ট্রাম্প বলুক বা না বলুক, বিকজ অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এবং ওয়ান অফ দ্য গোলস যেটা আমেরিকার সব থেকে বড় ইন্টারেস্ট ছিল, সেটা হলো উইমেন্স এম্পাওয়ারমেন্ট। এবং সেটা আমাদের সেই রেলমে, সেই সেক্টরে আমরা অনেক উন্নতি করেছি। এটা তো বলার কোনো অপেক্ষায় রাখি না, এটা তো অনেক বড় একটা জিনিস, যেটার জন্য আমাদের প্রাউড হওয়া উচিত। দ্বিতীয় কথা, সো আমি একটু আমেরিকান ইয়েটা বলি, ইনভলভমেন্টটা। সো আমেরিকা এই বিশেষ করে হ্যারিসের রুটের জন্য অবভিয়াসলি সাউথ এশিয়ার প্রতি তার ইন্টারেস্ট, ইন্ডিয়ার প্রতি ইন particular এবং সাউথ এশিয়ার প্রতি ইন জেনারেল, যদি ইন্ডিয়ার বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকে, দ্যাট উইল হ্যাভ আ ট্রিকল ডাউন এফেক্ট
রাইট? সো এই জন্য আমাদের সবসময় একটু স্ট্র্যাটেজিক হওয়ার দরকার ওই পার্টে, কারণ বাইডেন কতটা বাংলাদেশকে এখনো কাউন্ট করছে বোঝা যায় না। আপনি যদি অনেক জার্নাল দেখেন, অনেক রিপোর্টস দেখেন, দেখবেন যে ঘুরে ফিরে ওই যে এমবিসি গুলাতে বাংলাদেশ সম্বন্ধে কথা বলে, এর বাইরে বেশি কিছু বলে না। হ্যাঁ, কেন বলে না? আমি তো এটাই আপনাকে বলছি যে কেন বলে না, বিকজ আমরা হ্যাভ নটস নিয়ে কথাই বলি না। আমরা ওদের ইলেকশন নিয়ে পড়বো, কিন্তু নট টু দ্য এক্সটেন্ট যে আমাদেরকে একেবারে আমাদের কোনো স্থান নাই। আপনি কোভিড এর ক্ষেত্রে চিন্তা করেন, ইট ইজ 194টা দেশের মধ্যে one of the first 20 countries যেখানে ফেটালিটি রেট এত কম। Isn't it a reason to be proud of? আমি আরেকজন ইকোনমিস্টের সাথে কথা বলছিলাম, ওনাকে আমি কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা কেন এরকম হলো যে বাংলাদেশের লোকজন একদম বদর করে না, সেটাকে অ্যাকচুয়ালি ঈদ চাঁদ ওইসবের পরে যে বেশ মলে যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। বলছে করবে কিভাবে, বিকজ তুমি ভালো করে খেয়াল করে দেখো ওইসব দেশে হচ্ছে, এখানে এত মারা যাচ্ছে না। ইটস আ ভেরি বিগ রিসার্চ কোয়েশ্চেন টু গ্র্যাপল উইথ। কেন হচ্ছে না, কি ডিফারেন্স? হ্যাঁ, এনিওয়ে আমি চায়নাকে ইনভলভ করতে হবে, চায়নার দিকে যেতে হবে, কিন্তু নট হ্যাভিং অ্যান অ্যান্টাগনিস্টিক পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট টু হ্যাভ দিস ব্যালেন্স, বিকজ ইন এনি কেস আমরা এই সরকার বলেন এমনিও বলেন আমরা পাকিস্তান থেকে একটু তো আমরা দূরে থাকি সবসময়, এবং থাকার আসলে অনেক ধরনের কারণও আছে, থাকি, কিন্তু পাকিস্তানকেও একেবারে এলিয়েনেট করার কিছু নাই। মিডল ইস্টের দেশের সাথে আমাদের একটা অন্য ধরনের সম্পর্ক নতুন করে পোস্ট কোভিড সিচুয়েশনে করতে হবে। কিছুর মধ্যে ওই যে ফ্রেন্ডশিপ টু নট অল ম্যালিস টু নান, ওটা তো আমাদের রয়েই গেল। আসলে ওইটাই তো দিয়ে শুরু করেছিলাম বাংলাদেশ ফরেন পলিসি, রাইট, স্বাধীনতার পরে, এবং ওইটা কিন্তু রয়ে গেল। ওটাকে যত বেশি কনসলিডেট করব, যে আমরা আছি, চাচা আপন বাঁচাও বলবো না, বাট উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ওন ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট, ইকোনমিক ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট। এবং যতই বলুক যে আমাদের ডেমোক্রেসি নাই, এখন আপনি যদি ট্রাম্পের ডেমোক্রেসি আর আমেরিকান ডেমোক্রেসি দেখেন, যদি ট্রানজিশনের কথা চিন্তা করেন, যদি 20 তারিখে কি হবে বলেন, কালকে জর্জিয়ার কি বলেন সেক্রেটারি অফ স্টেটকে কি বললো, আপনি যদি ওই অডিওটা শুনেন তাহলে কি মনে হবে? হোয়াট ডেমোক্রেসি আর উই টকিং অ্যাবাউট? আপনি বলেন না, আমরা তো ওদের ডেমোক্রেসিকে মনে করি যে একেবারে ইটস দ্য মোস্ট আইডিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি। ইট ইজ নট রিয়েলি ট্রাম্প। How is he capable of doing this? আপনি জানেন ইলেকশনের যদি আপনি রেজাল্ট দেখেন, আপনি দেখেন কত পার্সেন্টেজ লোক ওকে সাপোর্ট করেছে। How is it possible যে রিপাবলিকানরা কিছু বলে না এত বড় জিনিসের মধ্যে? কেন ইমপিচড হয় নাই? Because the entire population is divided. There is a big division. ওদেরও haves and have nots, are good people and bad people, and even in the Republican community also I'm sure there are people যারা অনেক ভালো, কিন্তু ভালো মানে ভালো জিনিসটা বুঝে, নরমেটিভ জিনিসটা বুঝে, কোনটা ভালো কোনটা মরাল জিনিসগুলো বুঝে। কিন্তু আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন, দিস ইজ আ হিউজ থিং যে সে থ্রেট করছে যে তুমি যদি জর্জিয়ার এই ইলেকশনের এই ইয়েটা যদি রেজাল্টটা একটু ট্যাম্পার না করো ইমপ্লিসিটলি, তাহলে তুমি এবং তোমার লয়ার ইমপ্লিকেটেড হবে। হ্যাঁ, ইটস অ্যান অফেন্স। হাউ ডাজ আ প্রেসিডেন্ট কল? আমাদের প্রাইম মিনিস্টার করলে তো সবাই একেবারে উঠে পড়ে লেগে যেত। হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রে অবশ্যই আমি বাংলাদেশ বলছি। হ্যাঁ, উঠে পড়ে লেগে যেত, ও there is no democracy, there is this, there I understand there is some degree of weakness there. কতটুকু উইকনেস? একটা ছোট দেশ, গরিব দেশ, 50 বছর মাত্র হয়েছে, গিভ ইট টাইম। আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি 5 বছর থাকতে দেন একটা অ্যাডমিনিস্ট্রেশনকে, তার মধ্যেই কারাপশন হবে। কারাপশন ইজ ওয়ান অফ দ্য থিংস অ্যাকচুয়ালি বাইডেন ওয়ান্টস টু অ্যাড্রেস, ইন্টারন্যাশনাল কারাপশন, হিউম্যান রাইটস, এবং আরেকটা হচ্ছে ডেমোক্রেসি। ও অ্যাকচুয়ালি একটা সামিট করতে চায়, সামিট অফ দ্য ডেমোক্রেটিক কান্ট্রিজ, সবাই মিলে এই জিনিসগুলোকে করে, এই 3টা মেইন গোল। ইটস সামথিং আই শুড হ্যাভ মেনশনড বিফোর। সো ডেমোক্রেসি, সো আমাদের ডেমোক্রেসি হলে who is going to create a summit and ask them why is it that you don't have the right form of democracy? Who dictates which is the right form of democracy? And I'm not going against the Americans, I'm saying who dictates হঠাৎ করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসবে কেন? সো এই ধরনের জিনিসেও তো কেউ আমরা হস্তক্ষেপ করতে পারি না। Why? Because we don't have it. Why? Because of the have-nots community. Thank you, bhai. No, thank you so much. That's it. এই বলার ছিল যে আপনারা করবেন, উদ্যোগটা আপনারা নেবেন। জি, ডক্টর পারভেজ ইকবাল কিছু বলবেন? জাস্ট 30 সেকেন্ডস, আমার হাতে আর সময় নেই। জি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস জাতিসংঘ হয়তো টার্গেটগুলোকে আবার রিভাইজ করবে এবং আমরা এমডিজির মতো খুব সফলভাবে অ্যাচিভ করতে পারবো। আর আমাদের আপার মিডল ইনকাম স্ট্যাটাসে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত সুন্দর, এবং আমার মনে হয় যে আমাদের আজকে 50th অ্যানিভার্সারি এই বছর আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আমরা অনেক দূরে গিয়েছি, এবং আমরা খুব শীঘ্রই আপার মিডল ইনকাম স্ট্যাটাসের দিকে আমরা যাব।
এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যখন হাইয়ার ইনকামের দিকে আমরা যাব, জি, আমাদের পার্সপেক্টিভ প্ল্যানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে অত্যন্ত যথাযথ এবং সেদিকে আমরা এগোচ্ছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর সারা খান এবং ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, দুজন বিশেষজ্ঞ অতিথি কথা বলছিলেন, একজন অর্থনীতিবিদ, একজন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ। গোটা পৃথিবীর 2020 2021 কেমন ছিল, কেমন যাবে সেই আলোচনা করছিলেন। অর্থনীতিবিদ হিসেবে ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন যে হয়তো মন্দার দিকেও যেতে পারে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে পৃথিবী পুরনো অবস্থায় যাবে না, যেটি ডক্টর সায়রা খানের কথাও উদ্ধৃত হয়েছে যে পৃথিবী যাবে না, এবং কোথায় যাবে সেটিও আসলে দুজনের কথা থেকে নিশ্চিত করে বলা যায় না। যে কারণেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো এই প্রতিষ্ঠানগুলোর ইফেক্টিভিটি কীভাবে বাড়ানো যেতে পারে সেটি নিয়ে মনোযোগ দেওয়া দরকার। আন্তর্জাতিক কোঅর্ডিনেশনের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। ফুড ব্যাংক করার কথা বলছিলেন, গ্লোবাল হাঙ্গার প্রোগ্রাম প্রয়োজনীয়তার কথা ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন। অন্যদিকে এই যে যার আছে তার সব কিছু আছে, যার নেই তার কিছুই নেই, ডক্টর সায়রা খানের কথা উদ্ধৃত হয়েছে। এই যে ভ্যাকসিন নিয়ে সেটি প্রমাণিত হয়েছে, এবং সেজন্য তিনি দুঃখ করে বলছিলেন যে আমরা কেবল অন্যদের নিয়ে, বড়দের নিয়ে আলোচনা করি, হয়তো খানিকটা আমাদের দিকেও ইঙ্গিত করেছেন, যেটি অত্যন্ত বাস্তবতা, কিন্তু আসলে ফোকাসটা হওয়ার দিক উচিত নিজের দিকে। এবং আমরা একই সঙ্গে এটিও বলবো, যেটি ডক্টর সায়রা খানের কথা শেষের দিকে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটসের কথা, নিজের দিকের আলোচনা ফোকাসটা করতে হলে সেরকম একটা আবহাওয়ার দরকার, সেই আবহাওয়াটা নিশ্চিত করতে হবে, এবং সেটি আসলে সবাই মিলেই করতে হবে। এবং পৃথিবী এখন যে যার মতো চলছে সে কথাও ওনারা বলছিলেন, এবং কেউ কাউকে পাশ কাটিয়ে চলতে পারবে না কোভিডের এই পরিস্থিতির ফলে, যে পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি দাঁড়িয়েছে সে কথাও ইঙ্গিত করছিলেন। এবং হিউম্যান সিকিউরিটির দিকে মনোযোগ দিতে হবে, সেটি বলবার চেষ্টা করেছেন। দুজনই একমত এই জায়গায়। তবে পুরনো ধারা থেকে যে পৃথিবী একেবারে বেরিয়ে যাবে সেটিও কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশকে আরও দক্ষিণ এশিয়ার এই পরিমণ্ডলে নিজের একটা জায়গা করে নেবার জন্য যা যা করতে হবে সেটি বলেছেন। সেই জায়গাটাতে ভারত এবং চায়নার সঙ্গে সম্পর্কের যে ভারসাম্য বজায় রেখে চলছে বাংলাদেশ, সেটির উপরে আরও জোর দিতে হবে। কোনোভাবেই কারো দিকে বিশেষভাবে ঝুঁকে পড়া চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানতে হলে ভারতের সঙ্গে সম্পর্কটা আপাতত ভালোভাবেই বজায় রাখতে হবে। সেই ব্যাখ্যাটাও ডক্টর সায়রা খানের কথা থেকে উদ্ধৃত হয়েছে। মিডল ইস্টের সঙ্গে সম্পর্ক যেভাবে চলছে এবং বাংলাদেশের জন্য সেটি বাস্তবত এই সম্পর্কটা বজায় রাখতে হবে, যদিও মধ্যপ্রাচ্যের অস্থিরতা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে সেটিও নিশ্চিত করে বলা যায় না। পাকিস্তানকে আইসোলেট করে দিলেও চলবে না, তার সঙ্গে খানিকটা সম্পর্ক রাখতে হবে। মোট কথা হচ্ছে সবাই মিলে চলতে হবে, সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এবং অনিশ্চিত পৃথিবী এখনও, কিন্তু এটিকে স্থির করবার জন্য আপাতত ভ্যাকসিনের উপরে ভরসা। সেই ভ্যাকসিন কবে পাওয়া যাবে কিন্তু তার চেয়ে বড় কথা হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটি আমরা নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশে সবার জন্য যেন ভ্যাকসিন নিশ্চিত করা হয়। এবং আমি মনে করি যে অর্থনীতিবিদ হিসেবে ডক্টর পারভেজ ইমদাদও সমর্থন করবেন। ডক্টর সায়রা খানের কথায় তো এই উৎকণ্ঠা, এই আবেগ উচ্চারিতই হয়েছে যে ভ্যাকসিনটা আসলে বাংলাদেশে সবার জন্য নিশ্চিত করা দরকার, এবং সেটি বিনামূল্যে নিশ্চিত করলেও বাংলাদেশের তাতে কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না, বরং বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে অনেক বেশি এগিয়ে যেতে পারবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।